আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মূলত আলোচনা করব নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষার বিষয় নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমন্বিত মাছ চাষ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, সমন্বিত মাছ চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আসলে সমন্বিত চাষটা কি। সমন্বিত চাষের ক্ষেত্রে আমাদেরকে পূর্বের ইতিহাসে ফিরে যেতে হবে। আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের অধিকাংশ মফস্বল বা গ্রামাঞ্চলে সাধারণত প্রত্যেক বাড়িতেই কিন্তু হাঁস মুরগি চাষ করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে শুধুমাত্র হাঁস মুরগি না, হাঁস মুরগির সাথেও কিন্তু আমাদের বসতভিটায় যে পুকুর রয়েছে সেই পুকুরে আমরা মাছ চাষ করি, বা আমাদের ঘর গৃহস্থলীর ধোয়া মোছার কাজে আমরা কিন্তু পুকুরের পানি ব্যবহার করি। তো সমন্বিত চাষ হচ্ছে মূলত একই জায়গায় বা একই স্থানে অনেকগুলো চাষ একসাথে করা। এর ফলে কি হয়, একদিকে আমাদের জমির সদ্ব্যবহার যেমন আমরা করতে পারি, তেমনি একই স্থানে একাধিক চাষ করার ফলে আমরা কিন্তু দ্বিগুণভাবে লাভবান হই। সেটা কেমন? যদি আমরা সমন্বিত চাষটা করি তাহলে আমরা হাঁস মুরগি পালন করতে পারি। হাঁস মুরগির বৃষ্ঠা থেকে সাধারণত মাছের খাদ্য হিসেবে আমরা ওটা ব্যবহার করতে পারি, এবং যে পুকুরের পাড় পতিত জমি, সেই জমিতে আমরা কিন্তু কি করতে পারি, বিভিন্ন সবজি বা ফলের গাছ লাগিয়ে আমরা কিন্তু খুব সহজেই অর্থ উপার্জন করতে পারি। তো সমন্বিত চাষ তাহলে আমরা কি জানলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমন্বিত চাষ হচ্ছে সাধারণত একই সাথে একাধিক ফসল প্রাণী একত্রে চাষ করে আমরা যে লাভবান হই বিভিন্ন ফসল বা প্রাণী থেকে, সেই চাষটাকেই একত্রিতভাবে যে চাষটা আমরা করি সেই চাষটাকেই আমরা সমন্বিত চাষ বলে থাকি। তো সমন্বিত চাষের আসলে গুরুত্ব কি সেটা সম্পর্কে আমি আলোচনা করব। সমন্বিত চাষের গুরুত্ব, আমরা সমন্বিত মাছ চাষ নিয়ে মূলত কথা বলবো, তবে সমন্বিত চাষটা আসলে কেন করব, এর গুরুত্বটা কি সেটা নিয়ে আমি এখন কথা বলবো। তো সমন্বিত চাষের গুরুত্ব, সমন্বিত চাষের গুরুত্ব। তো সমন্বিত চাষের ক্ষেত্রে যে গুরুত্বটা মাথায় আসে সেটা হচ্ছে একই জমিতে একই সময়ে অল্প খরচে একাধিক ফসল উৎপাদন করা যায়। তাহলে এক নম্বর হচ্ছে একই জমিতে একই সময়ে মানে একই সাথে
একই জমিতে একই সময়ে স্বল্প খরচে একাধিক ফসল উৎপাদন করা যায়। তোমরা খেয়াল করো যে সমন্বিত চাষের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। তো সমন্বিত চাষের গুরুত্বের প্রথম পয়েন্ট হচ্ছে যে একই জমিতে একই সময়ে স্বল্প খরচে একাধিক ফসল কিন্তু উৎপাদন করা যায়। মানে একই জায়গায় একই সময়ে আমরা একাধিক ফসল উৎপাদন করতে পারি। এতে হয় কি, আমাদের কিন্তু খরচটা এক হয় কিন্তু উৎপাদন কিন্তু বহু গুণে হয়। মানে যেহেতু আমরা 2-3টা ফসল একসাথে উৎপাদন করব, তাহলে আমাদের আয়টা বেশি হবে, লাভটা বেশি হবে, কিন্তু খরচটা আমাদের সে একই থাকবে। এটা হয়। দ্বিতীয় হচ্ছে যে এইটার কারণে আমরা যখন একই জমিতে একই ফসল মানে একই সময়ে একাধিক ফসল উৎপাদন করি, তখন আমাদের কিন্তু বাড়তি আয়টা হয়। আর কি, একই ফসল হচ্ছে আর একটা ফসলের কি করে, সহায়ক হিসেবে আর একটা ফসলের সহায়ক হিসেবে কাজ করে। তো একই ফসল আর একটা ফসলের সহায়ক হিসেবে কিভাবে কাজ করে, যেমন যদি পুকুরে মাছ চাষ করা হয় আর পুকুরের পাড়ে যদি সবজি বা ফলমূলের গাছ লাগানো হয়, তাহলে কি হবে, আমরা সেই গাছ থেকে এক ধরনের যে সবজি বা ফলমূল আমরা যেটা পাবো, সেটা আমরা সবজি হিসেবে খেতে পারছি বা বাজারজাত করতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে কি, যে ওই সবজি বা ফলের যে পাতা, সেটা পুকুরের পানিতে পড়ার ফলে কি হচ্ছে, সেটা থেকে জৈব সার তৈরি হচ্ছে পুকুরের পানিতে, যেটা মাছে খেয়ে আবার কি হচ্ছে, মাছের উৎপাদনটা বাড়ছে। তাহলে একটা ফসল আর একটা ফসলের সহায়ক হিসেবে কিন্তু কাজ করছে। 3 হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। যখন কোনো জিনিস সহায়ক হিসেবে কাজ করে একটা ফসল আর একটা ফসলের, সেটা কিন্তু আর কোনোরূপ নষ্ট হয় না, অপচয় হয় না। এতে হয় কি, পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। তাহলে একই ফসল আর একটা ফসলের সহায়ক হিসেবে কাজ করে, আর সমন্বিত চাষের ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তাহলে তোমরা লক্ষ্য করো যে সমন্বিত চাষের ফলে হয় কি, একই জমিতে একই সময়ে স্বল্প খরচে একাধিক ফসল উৎপাদন করা যায়। একই ফসল আর একটা ফসলের সহায়ক হিসেবে কাজ করে, আর পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এছাড়াও আমরা যে শ্রমটা দিই, সেই শ্রমের যথাযথ ব্যবহারটা নিশ্চিত হয়।
শ্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে আর শ্রমের যথাযথ ব্যবহারটা নিশ্চিত হয়। এখন এছাড়াও কিন্তু সমন্বিত চাষের আরও অনেক গুরুত্ব রয়েছে, যেমন সম্পদের সর্বোচ্চ ব্যবহারটাও কিন্তু নিশ্চিত হয়। আমরা বলতে পারি যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, কারণ একই জমিতে একই সময়ে একাধিক ফসল যখন উৎপাদন করছি তখন আমার ওই সম্পদটার কি সর্বোচ্চ ব্যবহারটা কিন্তু আমি করতে পারছি। তো সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় বা করা যায়, সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা সমন্বিত চাষের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। আমরা প্রথমে বলেছি যে একই জমিতে একই সময়ে স্বল্প খরচে একাধিক ফসল উৎপাদন করা যায়। সমন্বিত চাষের ফলে একই ফসল আর একটা ফসলের সহায়ক হিসেবে কাজ করে, পরিবেশের ভারসাম্য বজায় থাকে, শ্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় আর সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়। তাহলে তোমরা এই সমন্বিত চাষের গুরুত্ব আমরা যেটুকু আজকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো হাঁস মুরগি মাছের সমন্বিত চাষটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে এখন আলোচনা করব। সেটা হচ্ছে হাঁস মুরগি মাছের সমন্বিত চাষ। হাঁস মুরগি ও মাছের সমন্বিত চাষ। তাহলে হাঁস মুরগি ও মাছের সমন্বিত চাষ, তো এটা কেমন করে এই চাষটা করতে হয় বা এই চাষের সুবিধা কী কী সেটা নিয়ে আলোচনা করব। তো হাঁস মুরগি ও মাছের সমন্বিত চাষের ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে পুকুর নির্বাচন। যেহেতু আমরা মাছ চাষ করব আর এর সাথে হাঁস মুরগি আমরা চাষ করব, তো হাঁস মুরগি মাছের সমন্বিত চাষের ক্ষেত্রে আমরা এমন একটা পুকুর নির্বাচন করব যেটা আলো বাতাস পূর্ণ এবং আয়তনে একটু বড় হয়। সর্বনিম্ন 33% একটা পুকুর আমাদেরকে নির্বাচন করতে হবে হাঁস মুরগি মাছের সমন্বিত চাষের ক্ষেত্রে। এই পুকুর নির্বাচনের পর আমরা হাঁস মুরগি পালনের ক্ষেত্রে যে ঘরটা আমাদেরকে তৈরি করতে হবে সেই ঘরটা আমরা পুকুরের পানির উপরে সাধারণত খুঁটি দিয়ে, বাঁশ কাঠ দিয়ে খুঁটি দিয়ে আমরা সেই খুঁটির উপরে মাচা তৈরি করব আর সেই মাচার উপরেই হবে আমাদের হাঁস মুরগির ঘর। এতে হবে কি, সর্বপ্রথম আমরা পুকুরটাকে আগে প্রস্তুত করে নেব। সাধারণ নিয়মে আমরা যেভাবে মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুত করি সেভাবে সাধারণত চুন, পুকুরটাকে উত্তম রূপে শুকিয়ে, কাদাটাকে শুকিয়ে আমরা চুন দিয়ে পুকুরে জীবাণুমুক্ত করে নেব। তারপরে সর্বপ্রথম আমরা ঘর তৈরি করব। ঘর তৈরির পরে সেই ঘরে আমরা হাঁস মুরগির বাচ্চা তুলে দেব। তারপর পুকুরে পানি দিয়ে
আমরা কি করব, হাঁস মুরগির বাচ্চা তোলার 7 থেকে 10 দিন পর আমরা পুকুরের পানিতে কি করব, মাছের পোনা মজুত করব। এতে সুবিধা হচ্ছে যে হাঁস মুরগির খাদ্য এবং মাছের খাদ্য এই খরচটা উভয়ই কিন্তু কমে যাবে। কিভাবে? আমরা হাঁস মুরগিরকে পুকুরের পানিতে সাধারণত আমরা বাইরে থেকে যে সম্পূরক খাদ্যটা দিই সেটার পরিমাণ অনেকটা কমে যাবে। এই কারণে, কারণ আমরা হাঁসটাকে কি করব, দিনের বেলা আমরা ওটা পুকুরের পানিতে ছেড়ে দেব। হাঁসটা পুকুরের পানিতে চড়বে, বিভিন্ন শ্যাওলা পোকামাকড় এগুলো খাবে, আর হাঁসের যে বৃষ্ঠা, হাঁস মুরগির যে বৃষ্ঠা সেটা পুকুরের পানিতে পড়বে। এতে হবে কি, মাছের যে খাদ্য সেই খাদ্যটাও কিন্তু এই হাঁস মুরগি চাষের মাধ্যমে সাধারণত বাইরে থেকে অনেক কম পরিমাণে দেওয়া লাগে, এটার মাধ্যমেই পূরণ করা সম্ভব। তাহলে আমরা জানি যে হাঁস মুরগি বা মাছ চাষের ক্ষেত্রে আমরা যদি খাদ্য খরচটা কমাতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন খরচটা কমে আসবে, আর উৎপাদন খরচ কমা মানেই কৃষকের জন্য অধিক পরিমাণে লাভ। তো এই পদ্ধতিতে সাধারণত মাচা তৈরি করে আমরা হাঁস মুরগি পালন কিন্তু করতে পারি। এতে আমাদের মাছ বিক্রি করে যেমন আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি, তেমনি হাঁস মুরগি পালন করে সমন্বিত চাষের মাধ্যমে আমরা হাঁস মুরগি বাজারজাত করে তাদের ডিম বাজারজাত করে আমরা কিন্তু খুব সহজেই সেখান থেকে লাভবান হতে পারি। তাহলে একই সাথে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে আমাদের আয়টাকে কিন্তু আমরা আরও বাড়াতে পারি। তো এবার মূলত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমন্বিত চাষের ক্ষেত্রে ধান খেতে মাছ চাষ। ধান খেতে মাছ চাষ। ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে আমরা দুইটা ফসল, আমরা সাধারণত ধান ফসল চাষ করব আর ধান খেতে মাছ চাষ করব। এতে হবে কি, সাধারণত ধানের জমিতে যে পোকামাকড় মাছে এগুলো গ্রহণ করবে আর মাছটা ধীরে ধীরে বেড়ে উঠবে, বড় হবে। আর মাছের যে পয় নিষ্কাশন, এর মাধ্যমে মাছের পয় নিষ্কাশনের মাধ্যমে ধানের জমিটা আরও উর্বর হবে, রাসায়নিক সারের পরিমাণটা কম লাগবে, আমরা সহজেই লাভবান হতে পারব। সর্বপ্রথম ধান লাগানোর 7 থেকে 10 দিন বা 15 থেকে 20 দিন পর যখন জমিতে ধানটা পুরোপুরি লেগে যাবে তখন আমরা কি করব, ধান খেতে আমরা মাছের পোনা মজুত করব। তো মাছের পোনা মজুদের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে এমন প্রজাতি আমাদেরকে নির্বাচন করতে হবে যেটা অল্প পানিতে অধিক তাপ সহনশীল জাত হয়, যেটা বেঁচে থাকতে পারে অল্প পানিতে অধিক তাপে, এমন একটা জমি। তো আমরা যদি ধান খেতে মাছ চাষ করি তাহলে আমাদেরকে একটা জমি নির্বাচন করতে হবে অপেক্ষাকৃত নিচু জমি, যেটা সাধারণত 3 থেকে 4 মাস পানি থাকে, এমন একটা জমি। এই জমিতে সাধারণত আমরা কি করব, ধান রোপণের 7 থেকে 10 দিন পর আমরা একটা মডেল জমি দেখাচ্ছি চিত্রের মাধ্যমে। ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে জিনিসটা খেয়াল রাখবো, ধান রোপণের ক্ষেত্রে আমরা এটা লাইনে রোপণ করব। এতে হবে কি, আমাদের পরিচর্যা, আলো বাতাস যেমন সহজেই আমরা পরিচর্যা করতে পারবো, আলো বাতাস প্রবেশ করবে। আবার অন্যদিকে হবে কি, এটা যেন মাছের চলাচলের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করে এমন একটা জমি আমরা
তৈরি করব। তো জমিটার এক কোণে, অপেক্ষাকৃত নিচু একটা কোণে আমরা কি করব, একটা গর্ত রাখবো, যাতে দিনের বেলায় অত্যন্ত গরমে মাছগুলো কি এই গর্তে আশ্রয় নিতে পারে। এছাড়া আমরা যখন জমিতে কীটনাশক প্রয়োগ করব তখনও যেন মাছগুলো এই গর্তে আশ্রয় নিতে পারে, এমন একটা গর্ত আমরা করব। আর কি করব, এই যে গর্তের একপাশে একটা নালা রাখবো, মাছ এই নালা দিয়ে বের হবে, ধানের জমিতে চলাচল করবে, আর খাদ্য গ্রহণ শেষে যখন অধিক তাপমাত্রা পড়বে তখন এই নালা দিয়ে মাছ যেন আবার গর্তে ফিরে আসতে পারে। এটা তো 7 থেকে 10 দিন পর আমরা, বা 15 থেকে 20 দিন পর আমরা এই জমিতে কি করব, মাছটাকে ছেড়ে দিব। আর পোনা মজুদের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখব এমন প্রজাতি যাতে খুব সহজেই এই প্রজাতিগুলো তাপ সহ্য করে অল্প পানিতে বেঁচে থাকতে পারে। তার মধ্যে সেই প্রজাতির মধ্যে প্রথম হচ্ছে তেলাপিয়া, তারপরে আছে কার্প জাতীয় বিভিন্ন মাছ, তারপরে সরপুঁটি, তেলাপিয়া, কার্প জাতীয় মাছ, সরপুঁটি। এছাড়া আরও অন্যান্য মাছ আছে যেগুলো খুব তাপ সহিষ্ণু প্রজাতি। আর এমন কোনো প্রজাতির মাছ ছাড়া যাবে না যেটা সাধারণত উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, এমন প্রজাতির মাছ, যেমন গ্রাস কার্প। এটা যদি ছাড়া হয় তাহলে এটা ধানের যে গাছ সেই গাছটা কিন্তু খেয়ে নেবে। তাহলে গ্রাস কার্প হচ্ছে এই মাছটা ছাড়া যাবে না, কারণ এই প্রজাতিটা সাধারণত উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা জমিটা এইভাবে তৈরি করব, আর অপেক্ষাকৃত নিচু জায়গায় একটা গর্ত রাখব, যেখানে মাছগুলো সব সময় চলাচল করবে এর ধানের মধ্যে এবং পোকামাকড় খাবে। আর যখন আমাদের কীটনাশকের প্রয়োজন হবে জমিতে দেওয়ার, তখন আমরা কি করব, মাছগুলোকে এই গর্তে এনে আমরা এই নালাটাকে আটকিয়ে দেব গর্তের, তাহলে মাছগুলো আর বের হতে পারবে না, আমরা কীটনাশক দিতে পারবো। আবার যখন দিনের বেলা অতিরিক্ত তাপমাত্রা পড়বে, পানি খুব সহজেই গরম হবে, তখন মাছগুলো আপনিতে এখান থেকে এসে এই পুকুরের মধ্যে বা ছোট গর্তের মধ্যে কি করবে, আশ্রয় নেবে। তাহলে এতে হবে কি, একদিকে ধানের জমিতে সারের চাহিদাটা কম লাগবে, অন্যদিকে মাছগুলো ধানের জমির পোকামাকড় খেয়ে নেওয়ার ফলে এই জমিতে কিন্তু খুব সহজেই সাধারণত জমির ধানগুলো রোগাক্রান্ত হবে না। এটা তো ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে হবে কি, আমরা ধানটা যখন পরিপক্ক হবে তখন ধানটা কেটে নেব, তারপরে আমরা জমির সমস্ত মাছগুলো আমরা আহরণ করে নেব। এতে আমরা একদিকে যেমন ধান পাচ্ছি বা ফসল পাচ্ছি, অন্যদিকে মাছ বিক্রয় করে আমরা কিন্তু একই জমি থেকে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে আমরা কিন্তু কী পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা লাভবান হচ্ছি, আমরা আমাদের আয়টাকে দ্বিগুণ পর্যায়ে নিয়ে যেতে পারছি। তো সমন্বিত চাষ হচ্ছে এটাই, মূলত একই সাথে একই জমিতে স্বল্প খরচে একাধিক ফসল উৎপাদন করা, এটাই হচ্ছে মূলত সমন্বিত চাষ। এই চাষের মাধ্যমে আমরা জানি যে আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিষ্ণু জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো আমাদেরকে এমন পরিকল্পনাগুলো মাথায় আনতে হবে যে পরিকল্পনার মাধ্যমে আমরা সহজে অল্প জমি থেকে একাধিক ফসল উৎপাদন করে আমরা এই বর্ধিষ্ণু জনসংখ্যার খাদ্য চাহিদা যেন মেটাতে পারি। তো এই লক্ষ্যেই মূলত আমাদের সমন্বিত চাষের প্রতি গুরুত্ব বাড়াতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমন্বিত চাষ কী সেটা জানলাম, সমন্বিত চাষের গুরুত্ব কী সেটা জানলাম, সমন্বিত চাষ কিভাবে করা হয়, ধান খেতে মাছ কিভাবে চাষ করা হয়, পুকুরে হাঁস মুরগি মাছের সমন্বিত চাষ কিভাবে করা হয় আমরা জানলাম। আশা করি তোমরা এটা বাসাতে অনুশীলন করে এটা সম্পর্কে আরও বিশদ জানবে।
আর এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমাদের কৃষি নির্ভর অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা করোনা পরিস্থিতিতে যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।